আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে আজ পর্যন্ত অর্থাৎ করোনাকালীন সময়ে আমি যে কবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি, আজকে তার মধ্যে 380 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের এই 380 নম্বর অনলাইন ক্লাসে আসতে অনেক চড়াই উতরাই বেরিয়ে আমার আসতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি যখন ক্লাস শুরু করছিলাম তখন মানসিকভাবে অতটা দৃঢ় ছিলাম না। তো ধীরে ধীরে ক্লাস করতে করতে আজকে এই পর্যন্ত আমি চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী, শুধু তোমাদের ভালো কিছু করার জন্য। তো তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমরা সংযুক্ত থাকতে পারবে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের কাল দীর্ঘায়ন বা সময় দীর্ঘায়ন নিয়ে আলোচনা করবো। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, তোমাদের সবারই এই টপিকসটা আছে। তো আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কথা, তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের এফবি ওয়ালে শেয়ার করে দিও, কারণ তোমাদের এফবি ওয়ালে শেয়ার করলে তোমাদের সাথে থাকা বন্ধুরাও ক্লাসটা কি করতে পারবে, দেখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদের সামনে আরেকটা কথা বলবো। আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রিয় আজম বিভাগের আম্মাজান আজকে ইহকাল ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তোমরা সবাই স্যারের আম্মুর জন্য দোয়া করবে যেন স্যারের আম্মু বেহেশতের প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত হন। আর একটা কথা প্রিয় শিক্ষার্থী, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে। এই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে সেটা তোমরা জানো। আমাদের আশেপাশে সব সময় পরিষ্কার রাখতে হবে, আমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, আমরা যেখানেই থাকি সেখানকার আশেপাশে সব কিছু কী করতে হবে, পরিষ্কার রাখতে হবে। আর যদি কোনো জায়গায় পানি জমা থাকে তাহলে সেই পানিগুলি ফেলে দিতে হবে, কারণ ডেঙ্গু কিন্তু অপরিষ্কার পানি দিয়ে জন্মে না। ডেঙ্গু কিন্তু কোথায় জন্মে? পরিষ্কার পানিতে জন্মে। তাই আমরা সব সময় সতর্ক থাকবো যেন আমাদের আশেপাশে কোনো জায়গায় বা কোনো কিছুতে পরিষ্কার পানি জমে না থাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আর করোনার প্রকোপ দিন দিন কমার্সে ভাবতেছে। তোমরা যারা 18 বছরের ঊর্ধ্বে আসো, এখন সরকার 18 বছরের ঊর্ধ্বে সকল জনগণকে টিকা বা ভ্যাকসিনের আওতাভুক্ত আনার চেষ্টা করতেছেন। অলরেডি আজকে থেকে সাধারণ নাগরিকদেরকে ভ্যাকসিন দেওয়া শুরু করার কথা ছিল। তো তোমরা যারা এই 18 বছরের মধ্যে আসো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নেবা বা ভ্যাকসিন নিয়ে নেবা। আর তোমাদের আশেপাশে যারা 18 বছর বয়স্ক আছে তোমরাও তাদেরকেও তোমরা উৎসাহিত করবে যাতে ভ্যাকসিন নিয়ে নেয়, কারণ আমরা আবারও সেই সুন্দর পৃথিবীতে ফিরে যেতে চাই। আমরা এই আতঙ্কিত বিপদগ্রস্ত ভয়ার্ত পৃথিবীতে থাকতে চাই না, আমরা আবারও পূর্বের সেই সময়ে চলে যেতে চাই। তাই আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে অবশ্যই সব সময় মুখে মাস্ক পরিধান করে থাকতে হবে, এবং যাদের ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত তাদেরকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আমি অনুরোধ করবো আবারও তোমরা ক্লাসে শেষ পর্যন্ত উপস্থিত থাকবে এবং তোমরা তোমাদের ওয়ালে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবে। দেখো, আমি বলছিলাম আজকে আমি কাল দীর্ঘায়ন বা সময় দীর্ঘায়ন নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়টা মূলত আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে বা আপেক্ষিক তত্ত্বের উপর ভিত্তি করে যে টার্মগুলি বা টপিকসগুলো আলোচনা হয়েছে সেগুলি এই অধ্যায়ে আমরা আলোচনা করতেছি। আমরা সেখানে প্রথম দিকের অর্থাৎ শুরুর দিকে আমরা পড়ছিলাম যে বিজ্ঞানী নিউটন বা আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন বা গ্যালিলিও ভর,
সময়, ভর, সময় এবং স্থানকে কি করেছিলেন? ধ্রুব ধরেছিলেন বা ফরম ধরেছিলেন। কিন্তু পরবর্তীতে আইনস্টাইন এসে সেই জিনিসগুলিকে কি করছেন? আপেক্ষিক ধরেছেন। অর্থাৎ তিনি বলছেন যে ভর বা স্থান বা সময় কোনো কিছুই অপরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল। কিভাবে? যদি কোনো একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুকে তুলনা করা হয়, অর্থাৎ একটি কাঠামোর সাপেক্ষে যদি আরেকটি কাঠামোকে তুলনা করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ভর, সময় বা স্থান সবগুলি কি হতে পারে? পরিবর্তনশীল হতে পারে। এখানেও টাইম দীর্ঘায়ন বা সময় দীর্ঘায়ন মানে হচ্ছে যে টাইম ডিলেশন বা সময় দীর্ঘায়ন মানে হচ্ছে যে যদি কোনো একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে গতিশীল হয় এবং সেই গতিশীল বস্তুতে যদি কোনো একটি ঘড়ি রাখা হয়, সেই গতিশীল বস্তুর ঘড়িটা যেই সময় দিবে সেই সময়টা স্থির বস্তুর সাপেক্ষে যদি ঘড়িটাকে কোনো জায়গায় রাখা হয়, সেই ক্ষেত্রে ঘড়িটা যে সময় দেবে তার চেয়ে কি হবে? বেশি হবে। বেশি মানে কি রকম? এখানে বেশি মানে হচ্ছে যে ওই যে প্রসারণটা বেশি। প্রসারণ মানে কি? মনে করো তুমি একটা কাজ করতেছো, অথবা তুমি একটা মনে করো আমি ক্লাসটা করতেছি, আমি এই ক্লাসটা আমি স্থির ঘড়ির সাপেক্ষে দেখলাম যে এই ক্লাসটা আমি 50 মিনিটে শেষ করব। কয় মিনিটে শেষ করব? 50 মিনিটে শেষ করব। ওই মুহূর্তে গতিশীল ঘড়িতে সেই সময়টা যদি আমার স্থির ঘড়িতে যদি 50 মিনিট হয়, গতিশীল বস্তুতে বা গতিশীল কাঠামোতে যেই ঘড়িটা থাকবে সেই ঘড়িটাতে 50 মিনিট পাবো না। সেই ঘড়িটাতে আমরা হয়তো 40 মিনিট পেতে পারি, সেই ঘড়িটাতে আমরা হয়তো 35 মিনিট পেতে পারি, সেই ঘড়িটাতে হয়তো আমরা 30 মিনিট বা 45 মিনিট পেতে পারি। তার মানে স্থির কাঠামোর সাপেক্ষে ঘড়ি যে সময় দিচ্ছে, গতিশীল কাঠামোর সাপেক্ষে ঘড়ি তার চেয়ে কম সময় দিচ্ছে। এই কম সময়টার প্রসারণটা কিন্তু বেশি সময়ের প্রসারণের চেয়ে কি বেশি। অর্থাৎ স্থির ঘড়িতে যেটা 50 মিনিট, গতিশীল ঘড়িতে সেটা 40 মিনিট। অর্থাৎ গতিশীল ঘড়িতে যখন 50 মিনিট হয়েছে, তখন স্থির ঘড়ি 50 মিনিট অতিক্রম করে গেছে। তার মানে আমরা দেখতেছি যে এখানে একটি টাইম ডিলে হচ্ছে, অর্থাৎ সময়ের সম্প্রসারণ হচ্ছে। এই ঘটনাকে বলা হয় কাল দীর্ঘায়ন। অর্থাৎ কোন ঘড়িকে আমি সংখ্যাটাকে এভাবে দিতে পারি, কোন ঘড়িকে গতিশীল কাঠামোতে রাখলে, কোন ঘড়িকে গতিশীল কাঠামোতে রাখলে কোন ঘড়িকে গতিশীল কাঠামোতে রাখলে স্থির কাঠামোর ঘড়ি চেয়ে ধীরে চলে। স্থির কাঠামোর ঘড়ি চেয়ে কি চলবে? ধীরে চলবে। কেন ধীরে চলবে? আমি কিছুক্ষণ আগে বললাম, তোমার স্থির কাঠামোর ঘড়িতে যেখানে 50 মিনিট দেখিয়েছে, সেখানে ওই সময়টা গতিশীল কাঠামোর ঘড়িতে কত মিনিট দেখিয়েছে? 40 মিনিট দেখিয়েছে। তার মানে গতিশীল কাঠামোর ঘড়িটা অবশ্যই স্থির কাঠামোর ঘড়ির চেয়ে কি করতেছে? ধীরে চলতে। ঠিক আছে? যে ঘড়ি কোনো পর্যবেক্ষণের সাপেক্ষে গতিশীল, যে ঘড়ি অর্থাৎ যে ঘড়ি কোন পর্যবেক্ষকের সাপেক্ষে অর্থাৎ যে ঘড়ি কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, আমি চিত্র নিয়ে পরে আলোচনা করতেছি। দেখো, যে ঘড়ি কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, সেই ঘড়িটি যদি গতিশীল না হয়ে গতিশীল না হয়ে কি হতো? স্থির হতো। গতিশীল না হয়ে কি হতো? স্থির হতো। সেই ঘড়িটা যদি গতিশীল না হয়ে স্থির হতো, সেই ক্ষেত্রে আমরা কি পেতাম? দেখো, নেট কানেকশন একটু ডিস্টার্ব করতেছে, তো প্রিয় শিক্ষার্থী তোমরা ধৈর্য সহকারে সাথে থাকো। তাহলে গতিশীল না হয়ে যদি কি হতো? স্থির থাকতো, তাহলে যে সময় দিত তার চেয়ে গতিশীল অবস্থায় হতো। তাহলে ঘড়িটি যে সময় দিত তা গতিশীল ঘড়ির চেয়ে
অবস্থার সময় দিত তার চেয়ে গতিশীল অবস্থায়, তার চেয়ে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায়, তার চেয়ে গতিশীল অবস্থায় সময় কম দিত। সময় কি দিত? কম দিত। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, অর্থাৎ কোনো একটি বস্তু যদি কোনো একটা ঘড়িকে যদি আমি স্থির কাঠামোর সাপেক্ষে রাখি, সেই ক্ষেত্রে সেটি যে সময় দিবে, আবার যদি আমি ঘড়িটাকে গতিশীল কাঠামোর সাপেক্ষে রাখি, সেই ক্ষেত্রে ঘড়িটা যে সময় দিবে সেই সময়টা স্থির কাঠামোর সাপেক্ষে দেওয়া সময় থেকে কি হবে? কম হবে। অর্থাৎ আমি সংজ্ঞাটাকে এভাবে দিতে পারি, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান। অর্থাৎ আমি সংজ্ঞাটাকে এভাবে দিতে পারি, কোন গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে, কোন গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে বা কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায়, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় কোন দুইটি ঘটনার সময় ব্যবধান, কোন দুইটি ঘটনার সময় ব্যবধান, সময় ব্যবধান কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন দুইটি ঘটনার মধ্যবর্তী, কোন দুইটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে, এখানে একটু মধ্যবর্তী লিখি, মধ্যবর্তী সময় ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে, ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির স্থির অবস্থায়, স্থির অবস্থায় ওই দুইটি ঘটনার, ওই দুইটি ঘটনার মধ্যবর্তী, ওই দুইটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধানের চেয়ে বেশি হবে। মধ্যবর্তী সময় ব্যবধানের চেয়ে, ব্যবধানের চেয়ে কি হবে? বেশি হবে। তখন তাকে, তখন ওই ঘটনাকে, তখন ওই ঘটনাকে কাল দীর্ঘায়ন বলা হয়। তখন ওই ঘটনাকে কি বলা হয়? কাল দীর্ঘায়ন বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, আমি বলছিলাম যে কোন একটি বস্তু সেটি যদি গতিশীল হয়, আমি সেই বস্তুর উপর যদি একটি ঘড়ি রাখি এবং আরেকটি বস্তু যেটি স্থির, ওই বস্তুতে একই ঘড়িটা রাখছি, তাহলে দেখা যাবে যে স্থির বস্তুতে রাখা ঘড়িটি যেই সময়টা দিবে তার চেয়ে গতিশীল অবস্থায় যে ঘড়িটি রয়েছে সেই ঘড়িটি সময় কম দেবে। অর্থাৎ মনে করো আমি তোমাদের 50 মিনিটের একটা পরীক্ষা নিছি, ঠিক ওই সময় আমি দুইটা ঘড়ি রাখলাম, একটা তোমাদের রুমে যেখানে তোমরা স্থির অবস্থায় বসে আছো, আর একটা গতিশীল কোনো কিছুটা আরেকটা ঘড়ি রাখলাম। তাহলে তোমাদের ঘড়ি যখন 50 মিনিট পূর্ণ করেছে, তখন গতিশীল অবস্থার ঘড়িটা কিন্তু 50 মিনিট পূর্ণ করে নাই। অর্থাৎ তোমাদের 50 মিনিট তার 40 বা 45 বা 30 মিনিটের সমান। তার মানে তার ইয়াটা প্রসারণটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তার 40 মিনিট সমান তোমার 50 মিনিট, তার মানে তার 50 মিনিট সমান তোমার 50 মিনিট পার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ গতিশীল অবস্থার ঘড়িটা যে সময়টা দিচ্ছে সেই সময়টা স্থির অবস্থার সময়ের চেয়ে কি কম। আবার যদি আমি ব্যবধানটা কল্পনা করি, সেই ক্ষেত্রে প্রসারণটা যদি কল্পনা করি, সেই ক্ষেত্রে তার প্রসারণটা তোমার স্থির অবস্থার প্রসারণের চেয়ে কি হবে? বেশি হবে। কিরকম বেশি? সে তার 1 মিনিট সমান তোমার 1 মিনিটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার 5 মিনিট সমান তোমার 5 মিনিটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার 50 মিনিট সমান তোমার 50 মিনিটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার মানে ওই যে আমরা যদি বাংলাদেশের টাকাকে সৌদি আরবের টাকার সাথে তুলনা করি, তাহলে বাংলাদেশের 20 টাকা সমান সৌদি আরবের 1 রিয়াল। ঠিক আছে কিনা? তার মানে ওখানকার 1 রিয়াল তোমার 20 রিয়ালের সমান, তোমার 20 রিয়াল তার 1 রিয়ালের সমান। ঠিক আছে, অর্থাৎ তোমার এখানে যখন 20 মিনিট, তখন তার এখানে 1 মিনিট। ঠিক আছে, তার মানে তোমার 20 তার 1 এর সমান। তখন তখন যখন তার 2 হবে, তখন 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 তোমার কি হয়ে যাবে? 40 হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই প্রসারণটাকে আমরা বুঝাবো কি? কাল দীর্ঘায়ন বা সময় দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন বা কি দীর্ঘায়ন? সময় দীর্ঘায়ন। শিক্ষার্থী, আশা করি তোমরা সময় দীর্ঘায়ন সম্পর্কে, সংখ্যা সম্পর্কে বুঝতে পারছো। আমি এই সময় দীর্ঘায়নকে একটু গণিতের ভাষায়
ব্যাখ্যা করার চেষ্টা করব, গাণিতিক ভাষায় আমি কি করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যদি সাথে থাকো তাহলে আমি চেষ্টা করব একটু সুন্দরভাবে বুঝিয়ে এই জিনিসটা আলোচনা করার জন্য। আমি এখানে দুইটা চিত্র অঙ্কন করছি, দেখো এই যে একটা কাঠামো, এই কাঠামোকে আমি মনে করলাম স্থির কাঠামো, এই কাঠামোকে আমি কি মনে করলাম, স্থির কাঠামো, এবং এই কাঠামোকে আমি মনে করলাম গতিশীল কাঠামো। এই স্থির কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে যার নাম উ, এবং গতিশীল কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক আছে যার নাম উ প্রাইম। এই গতিশীল কাঠামোটা নাম দিলাম আমি এস প্রাইম, এবং স্থির কাঠামোটার নাম দিলাম এস। এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটা একটি আপেক্ষিক বেগ ভি নিয়ে সামনের দিকে গতিশীল হয়েছে। এখন তারা দেখছে যে দুইটি কাঠামোতে দুইজন পর্যবেক্ষক, একজন উ আরেকজন উ প্রাইম, দেখছে যে একটি ঘটনা সংঘটিত হচ্ছে। তখন এই কাঠামোতে একটি ঘড়ি আছে, সেই ঘড়িটা সময়টা কি করবে, পরিমাপ করবে, অর্থাৎ ঘটনার শুরুটা সে পরিমাপ করবে। একইভাবে এই উ প্রাইম পর্যবেক্ষকের হাতে, অর্থাৎ গতিশীল অবস্থায় যে পর্যবেক্ষক রয়েছে তার হাতে আরেকটি ঘড়ি রয়েছে, সেও ওই ঘটনার শুরুটা কি করবে, পরিমাপ করা শুরু করবে। এখন কোন এক সময় গিয়ে ঘটনাটা শেষ হয়েছে, ঘটনার শেষ সময় এ একটা পরিমাপ করবে, ঘটনার শেষ সময় এই গতিশীল কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক তার হাতের ঘড়ি দিয়ে আর একটা সময় কি করবে, পরিমাপ করবে। ঠিক আছে, এই যে এই দুইটা সময় পাবে, একটি শুরুর সময় আর একটা শেষের সময়, এইও দুইটা সময় পাবে, একটি শুরুর সময় এবং শেষের সময়। এই দুইটার সময় ব্যবধানটা ব্যবধানের চেয়ে অবশ্যই কি হবে, বেশি হবে, কারণ গতিশীল অবস্থায় যে সময় দিবে স্থির অবস্থায় তার সময় বেশি দেবে, এবং গতিশীল অবস্থার সময়ের সম্প্রসারণটা স্থির অবস্থার সময়ের সম্প্রসারণের চেয়ে কি হবে, বেশি হবে। অর্থাৎ গতিশীল অবস্থার 1 মিনিট স্থির অবস্থার 2 মিনিটের সমান হতে পারে, গতিশীল অবস্থার 1 মিনিট স্থির অবস্থার 1.5 মিনিটের সমান হতে পারে, গতিশীল অবস্থার 1 ঘন্টা স্থির অবস্থার কত ঘন্টার সমান হতে পারে, স্থির অবস্থার 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 5 মিনিটের সমান হতে পারে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু লিখি, মনে করি S ও S প্রাইম দুটি কাঠামো যার মধ্যে S প্রাইম কাঠামোর সাপেক্ষে x অক্ষ বরাবর দেখো x অক্ষ বরাবর v বেগে গতিশীল, x অক্ষ বরাবর কি বেগে গতিশীল, v বেগে সামনের দিকে গতিশীল হচ্ছে। ঠিক আছে, এখন দেখো S কাঠামোতে বা কোন একটি ঘটনা সংঘটিত হওয়ার পর S কাঠামোর পর্যবেক্ষক এবং S প্রাইম কাঠামোর পর্যবেক্ষক কি করা শুরু করছে, পরিমাপ করা শুরু করছে। এখন দেখো এই x বিন্দুতে যে ঘটনাটি সংঘটিত হয়েছে বা x প্রাইম বিন্দুতে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, সেই ঘটনাটি দেখো কোন একটি ঘটনা শুরুর সময় S কাঠামোর পর্যবেক্ষক পরিমাপ করলেন T1, অর্থাৎ কোন একটি ঘটনা ঘটছে, সেই ঘটনার শুরুর সময়টা S কাঠামোতে যে পর্যবেক্ষক রয়েছে, অর্থাৎ উ পর্যবেক্ষকটি সময় পরিমাপ করলেন, শুরুর সময় পরিমাপ করলেন T1, এবং S প্রাইম কাঠামোর পর্যবেক্ষক ওই ঘটনার শুরুর সময় পরিমাপ করলেন T1 প্রাইম। যে সময়টা S কাঠামোর পর্যবেক্ষক T1 পরিমাপ করলেন, সেই সময়টা S প্রাইম কাঠামোর পর্যবেক্ষক T1 প্রাইম কল্পনা করলেন। অর্থাৎ S কাঠামোর পর্যবেক্ষক যে সময়টাকে T1 দেখলেন, S প্রাইম কাঠামোর পর্যবেক্ষক সেই সময়টাকে T1 প্রাইম দেখলেন। এবার কিছুকাল অতিবাহিত হওয়ার পর
কিছুকাল অতিবাহিত হওয়ার পর দেখো কিছুক্ষণ পরে ওই ঘটনা বা এস কাঠামোর পর্যবেক্ষক ওই ঘটনার সময় নির্ণয় করলেন T2 অর্থাৎ কিছুক্ষণ যাওয়ার পরে এস কাঠামোর পর্যবেক্ষক ওই ঘটনাটির সময় নির্ণয় করছেন T2। একইভাবে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক একটি সময় নির্ণয় করবেন এবং এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক সময় নির্ণয় করলেন T2 প্রাইম। সময় নির্ণয় করলেন কি প্রাইম T2 প্রাইম। দেখো এস কাঠামোর পর্যবেক্ষক যে সময়টা T1 নির্ণয় করছিলেন এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক সেই সময়টা T1 প্রাইম নির্ণয় করছিলেন। একইভাবে এস কাঠামোর পর্যবেক্ষক যে সময়টা T2 নির্ণয় করছে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষক সেই সময়টা T2 প্রাইম নির্ণয় করছেন। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী এস কাঠামো হচ্ছে স্থির কাঠামো এবং এস প্রাইম কাঠামো হচ্ছে গতিশীল কাঠামো। তাহলে এস কাঠামো বা স্থির কাঠামোর সাপেক্ষে সময়ের ব্যবধান আমরা কত সেটা বের করব। এস কাঠামোর সাপেক্ষে সময়ের ব্যবধান অর্থাৎ এখন স্থির কাঠামো ঘড়ির সাপেক্ষে সময়ের ব্যবধান স্থির কাঠামোর ঘড়ির সাপেক্ষে যদি সময়ের ব্যবধান t হয় তাহলে আমরা t সমান লিখতে পারি t2 t1। t2 কত t1 লিখতে পারি কিনা দেখো তো। আমরা এস কাঠামোর পর্যবেক্ষকের শুরুর সময় নির্ণয় করতে দেখছিলাম t1 এবং শেষের সময় নির্ণয় করতে দেখছিলাম t2। সুতরাং সময় ব্যবধান হবে t2 t1 কার সাপেক্ষে স্থির কাঠামোর ঘড়ির সাপেক্ষে। কোন ঘড়ির সাপেক্ষে স্থির কাঠামোর ঘড়ির সাপেক্ষে। এখন আমরা গতিশীল কাঠামোর ঘড়ির সাপেক্ষে সময় ব্যবধান কত দেখব। গতিশীল কাঠামোর ঘড়ির সাপেক্ষে এবং গতিশীল কাঠামোর ঘড়ির সাপেক্ষে সময় ব্যবধান বা সময়ের ব্যবধান যদি সময়ের ব্যবধানকে আমি গতিশীল কাঠামোর ঘড়ির সাপেক্ষে সময়ের ব্যবধান যদি আমি t প্রাইম লিখি t প্রাইম সমান হবে t2 প্রাইম t1 প্রাইম t2 প্রাইম t প্রাইম t1 প্রাইম। এটাকে আমি কয় নং সমীকরণ দিতে পারি 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে আমরা দেখতেছি প্রিয় শিক্ষার্থী দুইটি ঘটনা দুইটি কাঠামোতে দুইটি পর্যবেক্ষক দুই ধরনের সময় এর মাধ্যমে কি করছেন প্রকাশ করার চেষ্টা করছেন। প্রথম কাঠামো অর্থাৎ স্থির কাঠামোতে যে পর্যবেক্ষক রয়েছেন সেই পর্যবেক্ষক কোন একটি ঘটনা শুরুর সময়কাল নির্ণয় করছিলেন t1। ওই সময়ে গতিশীল কাঠামোর পর্যবেক্ষক সেই ঘটনার শুরুর সময়কাল নির্ণয় করছিলেন t1 প্রাইম এবং স্থির কাঠামো পর্যবেক্ষক কিছুকাল অতিবাহিত হওয়ার পর ওই ঘটনার সময় নির্ণয় করছিলেন t2 এবং গতিশীল কাঠামোর পর্যবেক্ষক সেই সময়টা নির্ণয় করছিলেন t2 প্রাইম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী স্থির কাঠামোর সাপেক্ষে যে সময়টা ব্যবধানটা আমরা পেয়েছি সেই সময় ব্যবধানকে যদি আমি t ধরি তাহলে t সমান t2 t1 এবং গতিশীল কাঠামোর সাপেক্ষে যে সময় ব্যবধানটা পেয়েছি সেই সময় ব্যবধানকে যদি আমি t1 প্রাইম ধরি তাহলে t প্রাইম ধরি তাহলে t প্রাইম সমান হবে t2 প্রাইম t1 প্রাইম। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা সংযুক্ত হয়েছো তোমরা অবশ্যই ক্লাসটাকে তোমাদের ওয়ালে শেয়ার করবে, কারণ তোমাদের ওয়ালে শেয়ার করলে সেটা তোমাদের সাথে থাকা অন্যান্য শিক্ষার্থীরাও দেখার সুযোগ পাবে। সেই ক্ষেত্রে সবার লাভ ছাড়া আশা করি ক্ষতি হবে না। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে লরেন্জের রূপান্তর বিধি পড়েছিলাম। লরেন্জের রূপান্তর বিধি পড়তে গিয়ে আমরা দেখছিলাম যে গ্যালিলিও যে রূপান্তর বিধিটা দিয়েছিল তাতে কিছুটা ত্রুটি ছিল। সেই ত্রুটি দূর করার জন্য 1930 সালে বিজ্ঞানী লরেন্জ আরেকটি রূপান্তর বিধি দিয়েছিলেন। তার নাম অনুসারে সেই রূপান্তর বিধিকে বলা হয় লরেন্জ রূপান্তর বিধি। তিনি শুধুমাত্র ওখানে একটি কে বা ধ্রুব রাশি সংযুক্ত করে লরেন্জের রূপান্তর অর্থাৎ গ্যালিলিওর রূপান্তরকে সংশোধন করেছিলেন। তিনি লরেন্জের রূপান্তরে তিনি এই সমীকরণগুলি পেয়েছিলেন। দেখেন x প্রাইম সমান তিনি লরেন্জের রূপান্তরে যে সমীকরণগুলি পেয়েছিলেন সেই সমীকরণগুলো হচ্ছে x প্রাইম সমান x - vt/(square root of 1 -
বি স্কয়ার বাই সি স্কয়ার, y প্রাইম সমান y, z প্রাইম সমান z এবং t প্রাইম সমান পেয়েছিলেন t মাইনাস bx বাই c স্কয়ার স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তিনি এই সমীকরণগুলি তিনি গতকালকে আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনায় আমরা দেখছিলাম যে তিনি এই সমীকরণগুলি পেয়েছিলেন এবং তিনি এগুলির সাথে সাথে কিছু বিপরীত রূপান্তর পেয়েছিলেন। কি রূপান্তর পেয়েছিলেন? বিপরীত রূপান্তর। সেই বিপরীত রূপান্তরগুলি ছিল এরকম: x ইকুয়াল x প্রাইম প্লাস vt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার b স্কয়ার বাই c স্কয়ার। এবং আমি এদিকে লিখি x ইকুয়াল x প্রাইম প্লাস vt বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, y সমান y প্রাইম, z সমান z প্রাইম, y সমান y প্রাইম, z সমান z প্রাইম এবং t সমান ছিল t প্রাইম প্লাস bx বাই c স্কয়ার স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এগুলি ছিল তার বিপরীত রূপান্তর বিধি। এগুলি ছিল তার কি রূপান্তর বিধি? বিপরীত রূপান্তর বিধি। আমরা এই বিপরীত রূপান্তর বিধি প্রয়োগ করে এই বিপরীত রূপান্তর বিধি প্রয়োগ করে এখানে একটা টাইমস হবে। এই বিপরীত রূপান্তর বিধি এখানে সময় দীর্ঘায়নে আমরা কি করব? প্রয়োগ করব। এখন দেখো আমরা কিভাবে প্রয়োগ করব। দেখো, বিপরীত লরেঞ্জের রূপান্তর সূত্র হতে পাই দেখো, বিপরীত লরেঞ্জের রূপান্তর সূত্র হতে পাই t1 ইকুয়াল t1 প্রাইম প্লাস bx প্রাইম বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই কি স্কয়ার? c স্কয়ার। এটা আমরা কি পাইলাম? t1 সমান পাইলাম। এখন আমি t2 সমান দেখব। t2 প্রাইম সমান হবে t2 সমান হবে t2 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার, এখানে একটা c স্কয়ার আছে নাকি, c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমি সময়ের ক্ষেত্রে লরেঞ্জের বিপরীত রূপান্তর সূত্র প্রয়োগ করছি। সময়ের সাপেক্ষে লরেঞ্জের কি সূত্র প্রয়োগ করছি? বিপরীত রূপান্তর সূত্র প্রয়োগ করছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি কি লিখতে পারি। এখন 1 নং মধ্যে পাই, 1 নংটা ছিল আমার এরকম t সমান, এটা ছিল স্থির কাঠামোর সময়। তাই একটু দেখবা t ছিল কিসের সময়? স্থির কাঠামোর সময়। আমি এখানে লিখি স্থির কাঠামোর সময় ব্যবধান। স্থির কাঠামোর সময় ব্যবধান। আমি লিখি স্থির কাঠামোর সময় ব্যবধান। সময় ব্যবধান ছিল t এবং গতিশীল কাঠামোর সময় ব্যবধান ছিল, আমি t প্রাইম ধরছিলাম। তুমি চাইলে এটাকে t নট ধরতে পারো। এটাকে কি ধরতে পারো? t নট ধরতে পারো। আমি t প্রাইম ধরছিলাম। এই t প্রাইম সমান মনে করলাম t নট। t প্রাইম সমান আমি কি মনে করলাম? t নট মনে করে নিলাম। আমরা পরে সেটা আমরা কি লিখব। দেখো t সমান আমরা এখানে পাইছিলাম t2 মাইনাস t1। আমি এখানে ক্যালকুলেশনে মানটা বসাবো t2 প্রাইম মাইনাস t2 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ফুল মানে রুট ওভার অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখানে মাইনাস t1 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমি লসাগু করব। আমি এখানে কি করব? লসাগু করব। যদি লসাগু করি সেই ক্ষেত্রে আমি কি পাই দেখো প্রিয় শিক্ষার্থী, লসাগু করলে আমি পাবো, লেখা বোঝা না গেলে আমাকে একটু জানাইও, আমি চেষ্টা করব সর্বোচ্চটাই সহজভাবে বুঝিয়ে বলার জন্য বা স্পষ্ট করে লেখার জন্য। তো তোমরা যদি না বুঝো তাহলে আমার এখানে এই যে এত কষ্ট করে এখানে তোমাদের সাথে আসার মধ্যে কোনো কি নেই, সার্থকতা নেই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা কি পাই দেখো, বা t ইকুয়াল, আমি লসাগু নেব, লসাগু নিলে আমরা পাবো স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। দেখো এখানে এটা দুইটা লসাগু হচ্ছে স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখন আমি উপরের মানটা এখানে বসাবো t2 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার
bx প্রাইম বাই কি স্কয়ার c স্কয়ার, এখানে মাইনাস এটা দিয়ে গুণ করে ফেলবো, মাইনাস দিয়ে গুণ করে ফেললে t1 প্রাইম মাইনাস bx প্রাইম বাই c স্কয়ার। তাহলে এটার সাথে এটা কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, যদি কাটাকাটি যায় তাহলে আমাদের কি থাকতেছে, দেখো আমাদের থাকতেছে t ইকুয়াল t2 প্রাইম মাইনাস t1 প্রাইম বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, বা এটা সমান আমরা পেয়েছিলাম, আমরা 2 নং সমীকরণ থেকে পেয়েছিলাম যে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম সমান t প্রাইম, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম সমান t প্রাইম। তাহলে আমি এখানে লিখতে পারি t সমান t প্রাইম বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল স্থির অবস্থার সময়। এটা কিসের সময় ছিল? স্থির অবস্থার সময়। এটা ছিল গতিশীল অবস্থার সময়। কিসের সময়? গতিশীল। এটা ছিল স্থির, এটা ছিল কি? গতিশীল। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি যদি t প্রাইম সমান t নট লিখি, তোমাদের সুবিধার জন্য আমি t নট লিখতেছি, তোমাদের সুবিধার জন্য যদি আমি t প্রাইম সমান t নট লিখি, সেই ক্ষেত্রে আমরা পাবো t ইকুয়াল t নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা অবশ্যই কত থেকে ছোট? 1 থেকে ছোট। তুমি এখানে যদি c এর মান বসাও, b এর মান বসাও এবং 1 থেকে সেটা বিয়োগ করো এবং বিয়োগফল নাও, সেই ক্ষেত্রে দেখবে যে এটার মান 1 থেকে ছোট হবে। এটার মান কত হবে? 1 থেকে ছোট হবে। কারণ আমরা আলোর বেগ জানি। আলোর বেগ কত? 3 * 10⁸ 3 * 10⁸ মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে 30 কোটি মিটার পার সেকেন্ড, 30 কোটি মিটার। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, কারণ v এর মান বা কাঠামোটি আলোর বেগের চেয়ে বেশি বেগে দৌড়াতে পারবে না, আলোর বেগের চেয়ে কম বেগে গতিশীল হতে হবে। তাহলে এখানে আমি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে অবশ্যই 1 থেকে ছোট পাবো। সেই 1 থেকে ছোট কোনো কিছু দিয়ে যদি আমি অন্য কিছুকে ভাগ করি, ভাগফল অবশ্যই কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। ভাগফল অবশ্যই কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু স্কয়ার রুট অফ 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইজ লেস দ্যান 1, সুতরাং t is greater than t naught, t is greater than t naught, t naught অর্থাৎ গতিশীল কাঠামো যে সময়টা দেবে সেই সময়টার চেয়ে স্থির কাঠামোতে প্রাপ্ত সময়টা বেশি হবে। গতিশীল কাঠামোতে যে সময়টা দিবে সেইখান থেকে স্থির কাঠামোতে যে সময় আমরা পাবো সেটা অবশ্যই কি হবে? বেশি হবে। তার মানেই হচ্ছে যে গতিশীল কাঠামোতে যে সময়টা দিবে সেই সময়ের প্রসারণ অবশ্যই স্থির কাঠামো থেকে প্রাপ্ত সময়ের প্রসারণ থেকে বেশি হবে। প্রসারণ মানে কি? প্রসারণ মানে হচ্ছে যে ডিলেশন, অর্থাৎ ব্যবধান, অর্থাৎ একটা থেকে যাইতে আরেকটাতে যাইতে যে সময়টা দরকার সেটা হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি? ব্যবধান বা প্রসারণ বলতে পারি। সুতরাং আমরা আমাদের আপেক্ষিকতার তত্ত্ব থেকে প্রমাণ করতেছি যে গতিশীল অবস্থায় যে সময়টা পরিমাপ করা হবে সেই সময়ের বিস্তার হবে স্থির অবস্থায় পরিমাপকৃত সময়ের থেকে বেশি, অথবা স্থির অবস্থায় পরিমাপকৃত সময়ের মানটা গতিশীল অবস্থায় পরিমাপকৃত সময়ের মান থেকে বেশি হবে। তুমি যদি মান হিসাব করো তাহলে স্থির অবস্থাটাই বেশি হবে, আর যদি প্রসারণটা হিসাব করো সেই ক্ষেত্রে গতিশীল অবস্থার প্রসারণটা অবশ্যই কি হবে? বেশি হবে। এটাই হচ্ছে স্থির অবস্থায় এবং গতিশীল অবস্থায় থাকা দুটি গড়ির পরিমাপকৃত সময়ের সম্পর্ক, আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো কিভাবে কাল দীর্ঘায়ন হয়। আমি এই কাল দীর্ঘায়ন সম্পর্কিত দুইটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করব। দুইটি গাণিতিক সমস্যা, ঠিক আছে? দেখো খুব সহজ দুইটি গাণিতিক সমস্যা। এক নাম্বার গাণিতিক সমস্যা 1, একটি গাণিতিক সমস্যা 1। দেখো গাণিতিক সমস্যা 1, একটি মুক্ত মৌলিক কণার গড় আয়ুষ্কাল, একটি মুক্ত মৌলিক কণার গড় আয়ুষ্কাল 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। অর্থাৎ একটি মৌলিক কণিকা যার গড় আয়ুষ্কাল হবে 15 মিনিট, সেটি মুক্ত অবস্থায় থাকবে।
ঠিক আছে। আয়ুষ্কাল যদি আয়ুষ্কাল 5/3 গুণ আয়ুষ্কাল 5/3 গুণ হওয়ার জন্য তার দ্রুতি কত, ঠিক আছে। অর্থাৎ কোন একটি মুক্ত কণা, মৌলিক কণা, সেই মুক্ত মৌলিক কণাকে যদি তুমি রেখে দাও তার গড় আয়ুষ্কাল হয় 15 মিনিট। অর্থাৎ 15 মিনিট পরে সেই বিষয় বেনিশ হয়ে যায়। এখন আমি যদি এই আয়ুষ্কালকে বাড়িয়ে 3/5 গুণ করতে যাই, 3/5 গুণ মানে কি প্রায় 2 গুণের কাছাকাছি, প্রায় কয় গুণের কাছাকাছি, 2 গুণের কাছাকাছি করতে চাই, তাহলে তাকে কত বেগে গতিশীল হতে হবে, তাহলে তাকে কি করতে হবে, কত বেগে গতিশীল হতে হবে সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা মৌলিক কণার আয়ুষ্কাল দেখো, এই আয়ুষ্কালটা কম, ঠিক আছে। এই আয়ুষ্কালটাকে আমি মানের হিসাবে বেশি করতে চাই, মানের হিসাবে কি করতে চাই, বেশি করতে চাই। তোমাকে এখানে বুঝতে হবে কোনটা গতিশীল অবস্থার সময় আর কোনটা স্থির অবস্থায় সময়। এটা ছিল মুক্ত মৌলিক ইলেকট্রন, সুতরাং এটা গতিশীল অবস্থায়। সেই ক্ষেত্রে আমরা লিখব গতিশীল গড় আয়ুষ্কাল বা গতিশীল অবস্থার সময় t0 সমান 15 মিনিট। t0 সমান কত মিনিট? 15 মিনিট। এবং পরিবর্তিত আয়ুষ্কাল বা স্থির অবস্থার সময়, কি অবস্থার সময়? স্থির অবস্থার সময় কি? স্থির অবস্থার সময় কি জানি না। এই কি সমান আমাদের বলছে 5/3 t0। 5/3 কত নট? t0, এটা আমাকে বলছে। কাইন্ডলি একটু দেখবা প্রিয় শিক্ষার্থী। এবং c সমান আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড এবং দ্রুতি v সমান কত জানি না, দ্রুতি v সমান কত আমরা জানি না। এখন আমরা লিখব, আমরা জানি t সমান t0/√t আমি এভাবে লিখি, সরাসরি লিখি। দেখো আমরা যদি এটা পাই t সমান t0/√1 - v²/c² যদি পাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো t0 = t × (√1 - v²/c²) (√1 - v²/c² লিখতে পারি কিনা দেখো তো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারতেছি কিনা? হ্যাঁ, পারতেছি। এখন আমি t দিয়ে এখানে ভাগ করে দিই, t0/t = (√1 - v²/c²) এখন আমি এখানে মানটা বসাই, এটা t0 মানে কত আমরা জানি না। আমাকে t0 সমান 15 মিনিট দেয়া আছে, t সমান কিন্তু আমার দেয়া আছে, সেই tটা বসাই। t এর মান দেয়া আছে 5/3 t0, অর্থাৎ 5 t0/3। এখানে পাবো (√1 - v²/c²) কাইন্ডলি না বুঝতে আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা না বললে আমি কখনো বুঝতে পারবো না তোমরা বুঝতেছো কিনা, ঠিক আছে। এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করব। t0 × 3/5 t0 = (√1 - v²/c²) t0 চলে যাবে। আমি উভয় পাশে বর্গ করব, উভয় পাশে বর্গ করতে এটা 9 হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে, এটা 1 - v²/c² হয়ে যাবে। 1 - v² কত হয়ে যাবে? c² হয়ে যাবে। আমি পক্ষান্তর করলে ঠিক এরকম হয়ে যাবে। দেখো v²/c² = 1 - 9/25। আমি যদি ক্যালকুলেশন করি 25 - 9/25, তার মানে 16/25। 16 কত? 25। এখন আমি বর্গমূল করব। এখন আমি কি করব? বর্গমূল করব। দেখো বর্গমূল করলে আমাদের কি হয়? বর্গমূল করলে আমরা পাবো বা v/c = এটা কিন্তু আমি বর্গমূল করি 4/5 পাবো। 4 কত পাবো? 5 পাবো, বা v = 4/5 × c। এখন এই c মানে কত আমরা দেখব, 4/5 × 3 × 10⁸। 3 × 10⁸ কত? 8। আমরা ক্যালকুলেশন করলে, আমরা টোটালি যদি ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমরা পাবো 2.4 × 10⁸, বা 2.4 × 10⁸, বা v সমান 2.4 × 10⁸ মিটার/সেকেন্ড। অর্থাৎ
অর্থাৎ মুক্ত মৌলিক কণাটি যদি সেকেন্ডে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তখন তার আয়ুষ্কাল হবে বর্তমান আয়ুষ্কালের 3/5 বর্তমান আয়ুষ্কালের কয় ভাগের 5 ভাগ? 3/5 ভাগ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে করার চেষ্টা করব, এরপরে আজকের ক্লাসটা শেষ করে দেব। দেখো 25 বছর বয়সে 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে 30 বছর পর ফিরে আসে। একজন মহাশূন্যচারী বা মহাশূন্য যে যায়, একজন মহাশূন্যচারী সে কি করছে, তার বয়স যখন 25 বছর, সেই 25 বছর বয়সে সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগওয়ালা একটি মহাশূন্য যানে করে মহাকাশ ভ্রমণে গেছে। সে ওখানে 30 বছর স্টে করছে। কত বছর স্টে করছে? 30 বছর স্টে করছে। 30 বছর স্টে করার পর সে পৃথিবীতে ফেরত আসছে। সে কোথায় ফেরত আসছে? পৃথিবীতে ফেরত আসছে। 30 বছর পর ফিরে আসে। বর্তমানে তার বয়স কত? দেখো প্রিয় শিক্ষার্থী, আমার এই 25 বছরটার কোনো কাজ নেই, আমি এই 30 বছর নিয়ে হিসাব করব। এই 30 বছর নিয়ে আমি কি করব? হিসাব করব। এই 30 বছরটা চার মনে করো প্রকৃত বয়স 30 বছরটা, ঠিক আছে? এই 30 বছর পর্যন্ত, এই 30 বছর সময়ে সে যখন গতিশীল ছিল তখন তার বয়স কত ছিল সেটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব স্থির অবস্থার বয়স, স্থির কাঠামোর সাপেক্ষে, বা এখানে পৃথিবীতে লিখি পৃথিবীতে তার বয়স t সমান 30 বছর। পৃথিবীতে তার বয়স t সমান কত বছর? 30 বছর। এবং গতিশীল অবস্থায় তার বয়স t0 সমান জানি না। গতিশীল অবস্থায় তার বয়স t0 সমান কি জানি না। এখন b সমান দেয়া আছে। b সমান কত? 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। c সমান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? এখন আমরা একটা ক্যালকুলেশন করব। আমরা জানি দেখো, আমরা জানি t সমান t0 বাই, তাহলে কি দেখো আমি এই t0 টা বের করব। সুতরাং আমি এভাবে লিখি t0 সমান t × √1 - b² / c²। প্রত্যেকে লিখছিলাম, আমি বলছিলাম t সমান t0 × √1 - b² / c²। এখান থেকে যদি আমি সরাসরি লিখি t0 সমান t × √1 - b² / c²। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন ক্যালকুলেশনে যাই তাহলে সেই ক্ষেত্রে পাবো এটা 30, এখানে পাবো 1 মাইনাস, আমি এই মানগুলো এখানে বসাবো 1.8 × 10⁸, এখানে 3 × 10⁸ হোল স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে। সুতরাং আমরা দুটো মিলিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দিতে পারি। 10⁸ চলে গেল, বাকি থাকতেছে 30 × √1 - 1.8/3 হোল স্কয়ার, √1 - 1.8/3 হোল স্কয়ার। আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি। ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই একটু দেখি। আমরা 1.
তাহলে আমরা পাচ্ছি টোটালি 24.4 ইয়ার। 24 দশমিক কত পাচ্ছি? 4 ইয়ার পাচ্ছি। 24.4 বা 24.4 ইয়ার। অনেকের ক্ষেত্রে একটু ক্যালকুলেশনে ওই যে মান কম বেশি আসতে পারে, অর্থাৎ 24 এর পরে দশমিক মানটা কম বেশি কি করতে পারে? আসতে পারে। তোমরা তোমাদের মতো করে হিসাব করে নেবা। তার মানে সে মহাকাশে কত বছর ভ্রমণ করছে পৃথিবীর হিসাব অনুযায়ী সে 24.4 বছর, অর্থাৎ সে যদি মহাকাশে পৃথিবীর হিসাব অনুযায়ী 30 বছর ঘুরে আসে, মহাকাশে পৃথিবীর হিসাব অনুযায়ী 30 বছর ঘুরে আসে, সেই ক্ষেত্রে তার বয়স হবে 24.4 বছর। 24.4 বছর, অর্থাৎ পৃথিবীতে যেটা 30 বছর, সেটা মহাকাশে কত বছর? 24.4 বছর। তাহলে বর্তমানে তার মোট কত বছর বয়স হবে? সে গেছিল 25 বছর বয়সে, ঘুরছে কত বছর? 24.4 বছর। সুতরাং বর্তমানে তার মোট বয়স সমান 25 প্লাস 24.4 ইয়ার্স, অর্থাৎ 49.4 ইয়ার্স। অর্থাৎ সে যখন পৃথিবীতে ফেরত আসছে, পৃথিবীর হিসাব অনুযায়ী তার বয়স হবে 49.4 ইয়ার্স। 49.4 ইয়ার্স। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য দীর্ঘায়ন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সুতরাং ভালো থেকো আর আমার জন্য দোয়া করিও, যাতে তোমাদের প্রতিদিন অনলাইন ক্লাসটা চালিয়ে যেতে পারি। তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।